প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ইউটিউব চ্যানেলের সামনে আছেন এবং ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আছি চাঁদপুর জেলায়। কথা বলবো লিজা। আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা এসেছি চাঁদপুরে। তো দর্শক, আমরা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বিভিন্ন অসহায় নারীদেরকে নিয়ে বিভিন্ন তাদের জীবনের গল্প তুলে ধরি। তো সেই সুবাদে আজও আমরা চাঁদপুর হাজির একজন অসহায় নারীর সাথে কথা বলার জন্য, শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম আপু আপনার? আমার নাম লিজা। লিজাপা। আচ্ছা লিজাপা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা আপু, আপনার প্রথমে আপনার পরিবারে কে কে আছে? আমরা আমার পরিবারে আমার দুই ছেলে আছে বর্তমানে, আর আমার মা আছে, আর আমি আছি। দুই ছেলে? আমার বাড়িতে ফ্যামিলি। আচ্ছা আচ্ছা, দুই ছেলে, আপনার মা। তো আপু, আপনার জামাই কি করেন? আমার হাজব্যান্ড নাই। আমার হাজব্যান্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে অনেক আগেই, আর আজ থেকে 6-7 বছর। হ্যাঁ, সে অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে গা। ডিভোর্স হওয়ার পরে আমি অনেক কষ্টে চলাফেরা করি, অনেক কষ্ট করে আমার বাচ্চাদেরকে আর আমার আম্মুকে খরচ চালাই, সংসার চালাইতাছি অনেক কষ্ট করে। আগে একটা জব করতাম, সেই এখন ভাইরাসের জন্য, করোনা ভাইরাসের জন্য কোনো জব টব হচ্ছে না, করতে পারছি না। এখন বেকার পয়সা আছি, তো এখন অনেক কষ্টে আমাদের দিনকাল যাইতে। আচ্ছা আপু, আপনার তো এখনকার কষ্টের কথাগুলো আমরা শুনলাম। আপনার একদম ছোট, মানে আপনার যখন আপনার বললেন আপনার বাবা, শুধু মা আছে, বাবা নেই। আমি একদম ছোটোকালের থেকে আমরা গল্পটা শুরু করতে চাচ্ছি আর কি, যেন আপনি কি লেখাপড়া করতে পারছেন, বা আপনার বাবা কি সমস্যা হয়েছে, বা আপনার বাবা কোথায়, বা একদম। আমার ছোটবেলার গল্প হলো গিয়া, আমি পড়ালেখা করছি, বাট কম। ক্লাস 8 পর্যন্ত পড়ালেখা করছি। 8 পর্যন্ত পড়ালেখা করছি, আর পরে আর পড়ালেখা করতে পারি নাই। হ্যাঁ, আর্থিক অবস্থা কম, আম্মু পড়ালেখা করাতে পারে নাই, তো আমি আর পড়ালেখা করি না। বাবা কি করতেন? বাবা নাই, বাবা চলে গেছে অনেক আগে। মানে আমার মারে তুইয়া বাবা অনেক আগে চলে গেছে। আপনার আম্মুকে রেখে আপনার বাবা চলে গেছে, তখন আপনার বয়স ছিল কত? তখন আমার বয়স ছিল 10 বছর। 10 বছর। আচ্ছা, এই যে বাবা হারা, তারপরে আপনার মা কি কাজ করে, বা আপনাদের কিভাবে সংসার চলতো? আমার মা অনেক কষ্ট করে মানুষ করছে, অনেক কষ্টে চলাফেরা করছে। আগে আমার আম্মু, ঠিক আছে, যেটা সত্য সেটাই বলতেছি। আমার আম্মু আগে কাপড় চোপড় বিক্রি করতো, বাইরের থেকে আনি না, কাপড় চোপড় বিক্রি করতো, আমার মানুষ করতো, ঠিক আছে। পড়ালেখা করাইছে, 8 পর্যন্ত পড়ালেখা করছি। তো আমার মা অনেক পরিশ্রম করছে, অনেক কষ্ট করছে। বিশেষ করে আমি এখন কি কষ্ট করতেছি তার দিকেও না, আমার আম্মু অনেক কষ্ট করছে। আচ্ছা, আপনার তো তখন আপনার 10 বছর বয়স ছিল, আপনার আম্মু যে আপনাকে নিয়ে কষ্ট করছে, মানে সেই গল্পগুলো যদি আপনার এখনও মনে পড়ে, বা সেই কথাগুলো যদি এখনও মনে পড়ে, মানে আপনার কি কষ্ট হয় না? আমার আম্মু, হ্যাঁ মনে পড়ে, কষ্ট হয়, হবে না কেন। তো আমার আম্মু যখন আমি অসুস্থ ছিলাম, আমার আম্মু যখন আমার অসুস্থ বোধ করছিল, তখন আমার বাঁচার কোনো ইচ্ছা ছিল না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার আম্মু কিন্তু অনেক কান্নাকাটি করে, অনেক ইয়ে করে আমার বিলে, হ্যাঁ ওই যে ছোটোবেলা মানুষ আগে যে ডায়েরি হয় বলে যে, ঠিক আছে, তো সেটাই হয়েছিল একবার। তো সেই ক্ষেত্রে আমার আম্মু, আমি বাঁচার কোনো ইচ্ছেই আসছিল না। আমার আম্মু আমাকে অনেক কষ্ট করে, অনেক ইয়া করে হসপিটালে ভর্তি করাইছে, তারপরে চিকিৎসা করাইছে, তারপরে আমি বেঁচে আছি। আমার আম্মু আমার জন্য অনেক পরিশ্রম করছে, অনেক কষ্ট করছে, দিন রাত, সারাদিন ভোরে রাত ভোরে আমার পাশেই ছিল। মানে এক কথায় আপনার মৃত্যুর পর থেকে আপনার আম্মু আমার বাঁচিয়ে নিয়ে আসছে। আচ্ছা আপু, তারপরে আপনার ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করেছেন, এরপরে কি ঘটেছে আপনার লাইফে? 8 পর্যন্ত লেখাপড়া করার পর, হ্যাঁ আমাদের এলাকা, গ্রাম অঞ্চল এলাকার বিভিন্ন মানুষ আছে, ভালো না। তো সেই ক্ষেত্রে আমার আম্মু ছোট থাকতে বিয়ে দিয়ে দিছে। ছোট থাকতে আমার যখন বিয়ে হয়ে গেছে গিয়া, ছোট থাকতে যখন আমার বিয়ে হয়ে গেছে, কি কাটেন
না এটা ইয়ে দিছি। আচ্ছা লিজা আপু, আপনি বললেন আপনি অসুস্থ ছিলেন, আপনার আম্মু আপনাকে হাসপাতালে নিয়ে গেছে, আপনার আম্মু কাপড় বিক্রি করে আপনার চিকিৎসা চালাচ্ছে, তারপরে কি ঘটেছিল? তারপরে যখন আমি অসুস্থ ছিলাম তখন আমার আম্মু তো অনেক কান্নাকাটি, হ্যাঁ, খাওয়া দাওয়া কিছু নেই, আমার বাঁচার কোনো স্থির ছিল না, ঠিক আছে, ভরসাই ছিল না। তো যখন হ্যাঁ আমার আম্মু আমার পাশে দিন রাত 24 ঘন্টা আমার কাছে মোনাজাত করছে, নামাজ পড়ছে, দোয়া করছে, তো আমাকে অনেক আল্লাহ বিপদ আপদের থেকে আল্লাহ মুক্ত রাখছে। তখন আপনার বয়স ছিল কত? তখন আমি একেবারেই ছোট, প্রায় তখন আমার বয়স 7-8 বছর। আচ্ছা 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 আপু, তারপরে আপনার কি পড়াশোনাটা কন্টিনিউ হয়েছে আপনি যখন অসুস্থ ছিলেন এরপরে? আমি যখন পড়ালেখা আর করতে পারি নাই, হ্যাঁ, তেমনটা সামর্থ্য নাই। আচ্ছা তারপরে ওই যে বললেন যে আপনার বিয়ের বিষয়টা আমরা জানতে চাচ্ছি। আপনি বললেন আপনার 2টা বাচ্চা আছে, এরপরে কি আপনি অসুস্থ হয়ে বাড়িতে কতদিন ছিলেন, তারপর আপনার বিয়ের প্রস্তাব এসেছে? আমি আমি যখন ক্লাস 7-এ পড়ি, আচ্ছা ক্লাস 7-এ 14 বছর আমার আচ্ছা তখন আমার হ্যাঁ একটা মানে মানে মানুষের এলাকা ভালো না, ওই এলাকা ভিত্তি করে, ঠিক আছে, মানে আমার আম্মু মানে বিভিন্ন মানুষের মানে আমাকে নিয়ে অনেক ধরনের কথা, মানুষের নানান ধরনের কথা বলতে আছে। তো সেই ক্ষেত্রে আমার আম্মু, ঠিক আছে, সম্বন্ধ আসার পর ভালো মতন দেখানো চায়ও না, ঠিক আছে। মানে এটাই আপনি কি কারোর সাথে কি আপনার রিলেশন ছিল নাকি সরাসরি কেউ বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে? না, আমার সাথে কারোর সাথে রিলেশন ছিল না। আচ্ছা তখন আব্বা আম্মু থাকতেই আমার এই বিয়েটা দিছে। আচ্ছা তখন আপনার বাবা ছিলেন না? হ্যাঁ, বাবাও ছিল, আর তখন আমার বাবাও ছিল। মানে পরে ওরা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, তখন আপনি ক্লাস 7-এ পড়েন? ক্লাস 7-এ পড়ি। আচ্ছা তারপরে ক্লাস 7-এর পর হ্যাঁ আমি বলছি যখন আমার পরীক্ষা তখন আমার বিয়ে হয়। মানে আপনার বাল্য বিবাহ হয়েছে? বাল্য বিবাহ, হ্যাঁ, এক সাবজেক্ট আমি পরীক্ষা দিচ্ছি, তো তখন আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পর তারপরে আমি বললাম মানে ওই লোকেদেরকে বললাম যে আমি পড়ালেখা করব, ঠিক আছে, আমি নিজের পায়ে নিজে দাঁড়াইতে চাই, পড়ালেখা করব। তো বলতেছে আচ্ছা, তারপরে আমি জোর করে অনেক কষ্ট করে তারপরে আমি এই ক্লাস 7-এর পরীক্ষাটা আমি দিচ্ছি। পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ, অনেক কষ্ট। আপনার শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি হলো চাঁদপুর। চাঁদপুর, মানে হ্যাঁ। এটা কি পূর্বের পরিচিত ছিল নাকি কেউ নিয়ে এসেছে? এরা পূর্বের পরিচিত বলতে মানে আমার মার চাচাতো বোন হয় আর কি, ওখানে মানে আমাদের যেখানে বিয়ে হয়েছিল ওখানে আমার মার চাচাতো বোন বিয়ে দিছে, ওনারা নিয়ে আসছে। আচ্ছা তারপরে ওনারা পছন্দ করছে, ঠিক আছে, আমি তো দেখিনি এই বিষয়, আমি কোনো কিছুই জানতাম না, ঠিক আছে। আমাকে স্কুল থেকে নিয়ে আসছে, আমাদের স্কুল কিন্তু এখানেই ধারে, বেশি দূর না, 5 মিনিট লাগে হাইটা আসতে। বিহারের বাজার বলে যে, এখানে হাই স্কুল ছিল একটা। তো তখন আমার ডাইকা আনছে, আনার পর ওনারাই আমাকে দেখে গেছে। তা আমার আম্মুরে বললাম যে হ্যাঁ আম্মু আমার কেন ডাইকা আনছে, কয় এমনি লেজার হয়েছে তো, আগে তো হ্যাঁ ছুটি দিলে লেজার হয়, হ্যাঁ টিফিনের টাইম দেয়, ওই টাইমে আমি বাড়িতে আসছি। বাড়িতে আসার পর দেখলাম যে আমার আম্মুর চাচাতো বোন আর চাচাতো বোনের জামাই, ঠিক আছে, তো ওনারা আসছে, তো আমি আবার চলে গেছি। ওনারা বাড়িতে আসার পর আমাকে দেখলো, আমি কিন্তু জানতামই না, হ্যাঁ, তো আমি চলে গেছি আবার, লেজার মানে টাইম ওভার হয়ে গেছে, আমি আবার স্কুলে চলে গেছি। মানে আপনার যে বয়স ছিল ওই বয়সে যে বিয়েটা কি জিনিস সেটা তো আপনি বুঝার কথা না। আচ্ছা তারপরে আবার আপনি রেজাল্টে এসে মানে লাঞ্চ করে স্কুলে চলে গেছেন? তারপরে চলে গেছি, তারপরে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর তারপরেও আমাকে কেউ কিছু বলে নাই। যখন সবাই আসছে একদিন হঠাৎ করে, তারা সবাই সব কিছু ঠিক করে রাখছে। যখন আমি স্কুল থেকে আসছি, লেজার হয়েছে, ছুটি দিছে, গোসল করছি, খাওয়া দাওয়া করছি, ঘুমাইছি। ঘুমার পর তারপরে এই বিয়ের ব্যাপারে আমি একেবারে মোটেই কিছুই জানতাম না, ঠিক আছে। এই বিয়ের ব্যাপারে যখন আমি ঘুম থেকে উঠছি তখন দেখি যে আমাদের ভারী গাড়ি লাগে বরযাত্রী। মানে আপনার কোনো অনুমতির প্রয়োজন হয় না? আমার কোনো অনুমতি ছিল না। আর আমি চাইছি যে আমি লেখাপড়া কইরা আমি নিজের পায়ে দাঁড়াবো আর নিজের লাইফ একটা কিছু করব, তো সেই ক্ষেত্রে আমার হলো না। তো আমার
মা মানুষের বিভিন্ন কথা বলে দেখে মা আমাকে তাড়াতাড়ি বিয়ে দিছে। আর এই বিয়ের ব্যাপারে আমি কিন্তু জানতাম না, আমার হঠাৎ করে বিয়ে দিয়েছে। সে অনেক কষ্ট, যা বলার বাইরে। আচ্ছা, আপনার যে বিয়েটা হওয়ার পরে যখন আপনি জানতে পারছেন আপনার বিয়ে হয়ে গেছে, তারপরে কি আপনি কি আপনার বাবার বাড়িতে ছিলেন নাকি আপনাকে আপনার শ্বশুর বাড়িতে নিয়ে গেছে? বিয়ের 3 মাস পরে আমি আমাদের বাড়িতে ছিলাম। আচ্ছা, আমাদের বাড়িতে তখন আমি বিয়ে কি আমি বুঝতাম না। 3-4 মাস পরে আমাদের বাড়ি থেকে তারপরে ওনারা নিয়ে গেছে। মানে আপনার বড় কি আপনাদের বাড়িতে যাওয়া আসার ভিতরে ছিলেন নাকি সে ছিল? না, তখন আমি বিয়েটা কি আমি মানতাম না আর বুঝতাম না। আমি কালীনেই আমি 3-4 মাস আমার বাড়িতে ছিলাম, ঠিক আছে। আচ্ছা, তো আমার একটা ভাই নাই, একটা বোন নাই। আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে। সেই ক্ষেত্রে আমি মানে ওখানে যাইতে রাজি না, আমার পছন্দ না, ঠিক আছে। আর ওখানে যাইতেও রাজি ছিলাম না। তারপরে একটা জিনিস চিন্তা করলাম, আমার একটা ভাই নাই, একটা বোন নাই, কে সহযোগিতা করবে, কেউ আমার পাশে দাঁড়াবে। সেই ক্ষেত্রে সেই চিন্তা কইরা, ঠিক আছে, আমি এই বিয়েটা মেনে নিছি। আচ্ছা, মানে পরবর্তীতে আপনি মেনে নিয়েছেন। তারপরে আপনার 4 মাস পরে কি আপনার শ্বশুর বাড়িতে আপনি গিয়েছেন? জি, আচ্ছা, তারপরে কি ঘটেছিল সেই বাড়িতে? সেই বাড়িতে ঘটেছিল, ওই এলাকাটা খুব ভালো। ওই এলাকাটা নামকরা এলাকায় খুব ভালো। শুধু তার ফ্যামিলির ভিতরে মানে আমার হাজব্যান্ডই ভালো না, তাদের ফ্যামিলির ভিতরে কেউ ভালো না। মানে কি সমস্যা ছিল তার? সমস্যা ছিল শুধু একটাই, আমি একটা জিনিসের চিন্তা করছি যে লাইফে তো আমার একটা ভাইও নাই, বোনও নাই, মাই মানুষ করছে। তো সেই ক্ষেত্রে আমার কেউ নাই বিধানে আমি তার টর্চার আমি সহ্য করে আমি অনেক বছর ঘর সংসার করছি। মানে কি ধরনের টর্চার? টর্চার বলতে মানুষের কথা শুনে মারধর করে আর নেশাও করে, ঠিক আছে। মানে রাত্রে আইসা মারধর করতো। মানে সে বাইরে নেশা করে এসে আপনাকে মারধর করতো, আর আপনি বললেন যে সে মানুষের কথা, মানে আপনাকে কি কোনো বিষয় নিয়ে সে সন্দেহ করতো? হ্যাঁ, মানুষের বিষয় নিয়ে সন্দেহ করতো ওই এলাকার ভিতরে। বাট মানে হাইস্ট ওদের ফ্যামিলির ভিতরে, মানে বোর ভিতরে আমি পড়ছি হাইস্ট। তো সবাই আমাকে ভালো জানে, সবাই আমার সাথে কথা বলে। তো এই কথা বলাতে মানুষের কথা বলে বিভিন্ন ধরনের মাইন্ড করে, ওই মাইন্ড জিনিসটাই আমার পছন্দ না। মানে সন্দেহ থেকে আপনাদের মানে ঝামেলাটা তৈরি, আর প্রতিদিন সে রাতে নেশা করে এসে নেশা করে। আর ওনার মানুষের কিছু ক্ষেত্রে আছে, মানুষের ক্ষেত্রে আইসা মানুষের বাজে কথা বলে তারপর গায়ে হাত তোলে। মানে মানুষের কান কথা ধরে আপনার গায়ে হাত তোলে। তো এই বিষয়টি নিয়ে আপনি বললেন আপনার 2টি সন্তান, মানে আপনি কি আপনার শ্বশুর শাশুড়ি বা তার ছেলে যে এই ধরনের কাজ করে এর জন্য আপনি কাউকে অভিযোগ দিয়েছেন? বা আমার শ্বশুর শাশুড়ি নাই, আমার ননসের জামাই আছে, উনি খুব ভালো, উনি দায়িত্ব নিয়ে আমাকে বিয়ে নিয়ে ওনার সম্বন্ধ করাইছে। তো ওনারাই সব কিছু, আমার শ্বশুর শাশুড়ি নাই। তো আমার ভালো দেখা দায়িত্ব, ভালো মন্দ ওনারই আমি জানাই। তো ওনা জানানোর পর উনি আবার উল্টা রিয়েকশন করে, মানে ওনাদের উপরেই, যে ভালো একটা মেয়ে আনছি, তোরা মেয়েটার উপরে টর্চার করস কেন? যেদিনকে মেয়ে থাকবো না সেদিনকে বুঝবি যে মেয়েটা কি ছিল, ঠিক আছে। তো আমি মনে করেন আমি এ টর্চারে, ঠিক আছে, যখন মানুষের দেয়ালে পিঠ ঠিকে যায় তখন মানুষ একটা কিছু করার জন্য বাধ্য হয়। এইভাবে আপনি কতদিন সংসার করেছেন? এইভাবে আমার 13 বছর। মানে 13 বছর আপনি তাকে সুযোগ দিয়েছেন? 13 বছর আমি সুযোগ দিয়েছি। আর আমার গার্জিয়ানেরও আমি বলছি, অনেক ক্ষেত্রে অনেকবারই আমার গার্জিয়ানেরও আমি বলছি। তো তারা মনে করে হ্যাঁ ওর কথাই বিশ্বাস করে, আমার কথা বিশ্বাস করে না। যেহেতু যখন আমার গার্জিয়ানেরা যায় ও ভালো ব্যবহার করে, আর যখন ওনারা চলে আসে তখন আমার সাথে খারাপ ব্যবহার করে। মানে আপনার যখন গার্ডিয়ানের গেলে যে আপনাকে যে সে নেশা করে এসে মারধর করতো, মানুষের কান কথা ধরে এসে আপনাকে মারধর করতো, এই বিষয়টা সে বুঝতে দিত না? মানে অনেক চালাক ছিল নাকি আপনার যারা? হ্যাঁ, অনেক চালাক ছিল। এই বিষয়টা আমার ফ্যামিলির কারোর বুঝতে দিত না, আর যা করার আমার সাথেই করতো। আচ্ছা, তাহলে আপনার এখন সন্তানগুলো কি করে? আমার সন্তান এখন কিছুই করে না, ঠিক আছে। একটা বড় হয়েছে, আর 7 বছর, হ্যাঁ, আর ছেলের 12 বছর, ঠিক আছে। তো আমার মা এই সন্তান নিয়ে আমি আমার মারে নিয়ে আমার এখানেই আসি। তো
তাও আমাদের জায়গা জমিনও নাই, ঠিক আছে, আমার নানি বাড়িতেই থাকি। আচ্ছা, আপনি নানুর বাড়িতে থাকেন। আচ্ছা, 13 বছর পরে তাকে পরে আপনাদের মানে আলাদা হওয়ার বিষয়টা কিভাবে হয়েছে? আলাদা হওয়ার বিষয়টা হলো, একদিন হঠাৎ করে আমাকে রাত্রে মারধর করছে। মারধর করার পর তারপরে সেটা কি বলবো, আর যেটা বলার বাইরে কিছু কিছু কষ্ট আছে যে কাউকে বলা যায় না, আবার কিছু কিছু কষ্ট আছে নিজের গোপনীত থাকে। যখন আমাকে আমার হাজব্যান্ডে মারধর করে, তখন কিন্তু আমার হাজব্যান্ডে কিন্তু আমাকে বিষও খাওয়ায়। মানে এতটা জঘন্য? এতটা যখন আমাকে বিষ খাওয়ায়, তখন আমার ছেলে কান্নাকাটি করে পাড়াপড়শি সবাইকে ডাক দিছে। ওদিনকে কিন্তু চাঁদপুর শহরে ভোট হইতে আছে, এলাকা চাঁদপুর শহরটা কিন্তু খুব গরম ছিল। তো আমার ছেলে যখন সবাইকে ডাকছে, চাচি জেঠিরে চাচা করে সবাইকে ডাকছে, ডাকার পর আমার এক ভাসুর আছে আর আমার ছেলে সহ ভাসুর সহ আমাকে হসপিটালে চাঁদপুর সদর হাসপাতালে নিয়েছে। নেওয়ার পর সদর হাসপাতাল নেওয়ার পর বলতেছে যে পুলিশ কেস করার জন্য, ঠিক আছে। তো তখন আমি আমার ছেলেদের মুখের দিকে তাকিয়ে আমি ওগুলো কিছু করি নাই। আচ্ছা, আপনি বললেন বিষ খাওয়াইছে, সেটা কি আপনি খেয়েছেন নাকি সে আপনার মুখে বিষ ঢেলে দিয়েছে? না, ওরা মানে আমার তো যখন আমার একটু রাগ বেশি বলতে কি, আমি মিথ্যা কথা শুনতে পারি না। আচ্ছা। যেটা আমি করব সেটা বলবেন যে আমি করছি, আচ্ছা। এটা আমার প্রমাণ দিতে হবে। আমার ক্ষেত্রে হইল গিয়ে এরকম, আমি মিথ্যা কথা আমি পছন্দ করি না। মিথ্যা, কেউ আমার সাথে খারাপ ব্যবহার, খারাপ আচরণ, এগুলো আমি বরদাস্ত করি না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাকে বিকালবেলায় ঝগড়া করে গেছে বাসার থেকে। তো রাত্রে আসার পর আমাকে বলতেছে যে মানে এতটুকু একটা শিশি আনছে, ওষুধ আনছে। তো আমাকে বলতেছে যে দাঁড়ায় তার মাথা ঠান্ডা আর ওষুধ, ঠিক আছে। তো আমি বলতেছি যে না, আমি এটা খাবো না, ঠিক আছে, এটা কি ঠান্ডার ওষুধ? না, এটা খাইলে এটা মাথাটা ঠান্ডা থাকবে। আচ্ছা। তো পরে যদি সে আমাকে কি করলো, বলতেছে যে তুমি খাও। তো আমি বলতেছি যে না, আমি খাবো না, এটা ঠান্ডা। তো আমাকে খাওয়াইয়া দিল। খাওয়ার পর আমি দেখতেছি যে আমার বুক জ্বলে। মানে আপনাকে খাওয়া দিচ্ছে, আমি বিষয়টা বুঝলাম না। আপনার যদি একটা কীটনাশক সে আপনাকে খাওয়াইতে চায়, তাহলে ওটার যে মুখটা খুললে আপনার পুরা যে রুমটাতে থাকেন বা যেখানে থাকেন, এটার পুরাটা মানে গন্ধ হয়ে যাবে। গন্ধ হয়ে যেত, সেটা আমি গন্ধ পাইছি। সেটা আমি গন্ধ পাই বলছি যে এটা আমি খাবো না, এটা কি এর ওষুধ? এটা তো মাথা ঠান্ডা হওয়ার ওষুধটা। আপনাকে সে কীটনাশক এনে একদম স্বাভাবিক সেন্সে বলছে নাকি আপনাকে মারধর করে তারপরে এসব কথা বলছে? না, মারধর করার পর। মানে সে বাসায় এসে বললেন, আপনি বললেন যে আপনাকে প্রথমত বাসায় আসার পর দরজাটা খুলছি। খোলার পর আমি কিছুই বুঝতে পারলাম না। আমার নাক ছোঁয়া বাইরে, মানে নাকে মুখে ঘুষি, ঠিক আছে। এই কমতে আমার চোখও কিন্তু নষ্ট করে লাইছে, ঠিক আছে। আমার এই চোখও কিন্তু নষ্ট করে লাইছে। আমার চোখের জন্য কিন্তু আমি এখনো কষ্ট পাই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি বলতেছিলাম আমি খাবো না। মায়ের করার পর বলতেছে আচ্ছা ঠিক আছে, তোর এটা ওষুধ, শরীর ব্যথা কমে যাবে। পরে আমাকে জোর করে আমাকে খাওয়াইয়া দিছে। মানে সেটা আপনার ইচ্ছায় খাননি, সে প্রেশার করে আপনাকে মানে সে ওষুধ খাওয়াইছে। তারপরে আপনি কি সেন্সলেস হয়ে গেছেন? বা তারপরে আমি তো আর কিছু বলতেই পারবো না। আমার বুক জ্বলে গেলে আমি মাটিতে পড়ে গেছি। আচ্ছা, মানে ডিভোর্সটা কিভাবে হলো? মাটিতে পড়ে যাওয়ার পর, এই ক্ষেত্রে মাটিতে পড়ে যাওয়ার পর আমাকে সবাই হসপিটালে নিচ্ছে। হসপিটালে নেওয়ার পর আমার আম্মুকে খবর দিছে। খবর দেওয়ার পরে আমার আম্মুরে বলে কি, আপনার মেয়ে চরিত্র খারাপ, সেজন্য আপনার মেয়ে বিষ খাইছে, আমার আম্মুকে বলে। মানে উল্টা আপনার উপরে কলঙ্কের এটা মানে অভিযোগ তুলে ধরছে। সেই ক্ষেত্রে আমার একটা মামাতো বোন ছিল আমার বাড়িতে। তো সে আমার মামাতো বোনই সব সাক্ষী দিছে যে পুপু আপনি কেমন ছেলের কাছে বিয়ে দিছেন, আমার বোনটার জীবনটাই একটা কথা বানিয়ে লাইছে, ঠিক আছে। তো এই মানুষের ঘর না করে ভিক্ষা করে খাওয়া অনেক ভালো, ঠিক আছে। তো পরে যদি দেওয়া যাই হোক, আমি আর পুলিশ কেস লেখাই না। মানে আপনার দুইটা সন্তানের দিকে তাকিয়ে আপনি আর কোনো পুলিশে বা মানে কোনো অভিযোগ দেননি? আর কোনো অভিযোগ আমি দেই নাই, ঠিক আছে। অভিযোগের কারণে মনে করেন তারপরে আমি সব কিছু মেনে নিছি। পরে দেখতেছি যে আমি হসপিটালে থাকাকালীনে সে আমার নামে অনেক খারাপ খারাপ কথা বলে, বাজে কথা বলে। তো সেই ক্ষেত্রে আমি ডিসিশন নিছি। আপনি কি ডিভোর্স দিয়েছেন না সে ডিভোর্স দিয়েছে? সেই ক্ষেত্রে আমি ডিসিশন নিছি, আমার আম্মুরে বলছি যে আমি এই হসপিটাল থেকে আমি ডাইরেক্টলি আমার বাড়িতে যাব, ওর বাড়িতে আর যাবো না। আর যদি ওর বাড়িতে আমার যেতে হয় তাহলে আমার লাশ যাবে। আচ্ছা, মানে পরবর্তীতে আপনার উপরে যেই অত্যাচার নির্যাতন করেছে, এই অভিযোগগুলো আপনি আপনার পরিবারকে বা আপনার আম্মু আছে, আপনার আম্মুকে আপনি বুঝাইতে পেরেছেন?
আচ্ছা, তারপরে ডিভোর্স দেওয়ার পরে আপনি কি আপনার সন্তান সহ এখানে চলে আসছেন না আপনি একাই চলে আসছেন? না, আমি হসপিটাল থেকে আসার পরে কয়েক মাস পর আমি এখান থেকে সব কাটছিট করছি, এখানে সবার সাথে কথা বলছি, আমার আম্মু মামাদের সাথে সবার সাথে কথা বলছি যে আমি আর ওর ভাত খাবো না, ঠিক আছে, আমি ডিভোর্স চাই। হ্যাঁ, তো সব কিছু ওকে করে আমি ওকে কোর্টের মাধ্যমে আমি ওকে ডিভোর্স দিয়েছে। কতদিন হয়েছে আপনাদের ডিভোর্স হয়েছে? ডিভোর্স আমাদের হয়েছে 7 বছর চলে। 7 বছর চলে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনলেন যে এই বোনটির অসহায় জীবন, সে একে একে 13 বছর মানে সংসার করতে গিয়ে অনেক ধরনের নির্যাতন সহকারে 2টি সন্তানের দিকে তাকিয়ে অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তার সেই সংসার টিকাতে পারেননি। দর্শক, আজ এই পর্যন্ত, পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। লিজি আপু, এতক্ষণ যে আপনি যে আপনার জীবনের কষ্টের কথাগুলো বললেন, বাস্তব গল্পগুলো বললেন, সেই কথাগুলো যদি কেউ একটু আসলে আপনাকে এসে একটু দেখে যেতে চায়, আপনি এই বাড়িতে কিভাবে আসতে পারে চাঁদপুরের? আমার বাড়িতে চাঁদপুরে কেউ যদি ঢাকা থেকে আসে তাহলে লঞ্চেও আসতে পারে, গাড়িতেও আসতে পারে। ঢাকা থেকে আপনার চাঁদপুর লঞ্চে লঞ্চঘাট আইসা নামলে, হ্যাঁ, ওখান থেকে 20 টাকা ব্রিজের গোড়া, চাঁদপুর ব্রিজের গোড়া, তারপরে সরাসরি ব্রিজের গোড়া থেকে তারপরে গ্রামের নাম চাঁদপুর, হরিপুর, বুয়ারহাট বাজার। হ্যাঁ, এখানে আসলে নামিয়ে দিবে যে কোনো মানুষের। এই বুয়ারহাট বাজারে এসে কি বলবে, তারপর আপনার বাড়িতে আসতে পারবে? আমার বাড়িতে বুয়ারহাট বাজারে আমার বাড়িতে আসবে, হ্যাঁ, আমার মার নাম রহিমা বেগম, আমার মামার নাম আছে ইউনুস খা, ঠিক আছে। ওখানে আসলে ওই নামটি বললে সবাই এক নামে দেখে দিতে পারবে। তো আমাদের এই যে দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? দর্শকের উদ্দেশ্যে আমার একটাই বলার আছে যে হ্যাঁ, কেউ যদি আমার পাশে দাঁড়াইতে চায়, আমাকে হেল্প করতে চায়, হ্যাঁ, তো তাদের হেল্প আমি গ্রহণ করব। আর আমার একটা অনুরোধই থাকবে যে কেউ খারাপ কমেন্ট, খারাপ কথা যে কেউ না বলে। তো দর্শকরা যদি হেল্প করতে চায়, আপনাকে একটু সহযোগিতা করতে চায়, কিভাবে সহযোগিতা করবে? আমার সহযোগিতা করতে পারবে, হ্যাঁ, আমার নাম্বার নিতে পারবে, নাম্বার নিয়ে আমাকে সহযোগিতা করতে পারবে। তো আপনার নাম্বারটি বলুন। আমার নাম্বার হলো গিয়া 01866325269। আবার বলুন নাম্বারটি। 01866325269। এই নাম্বারটি কি বিকাশ করা আছে? এটা আমার বিকাশ করাই আছে। ফোন দিলে ধরবেন তো আপনি? হ্যাঁ, নিশ্চয়ই ফোন দিলে ধরবো। তো সম্মানিত দর্শক, আপনারা নাম্বারটি পেলেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।